আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন হাই টক। আমি এবার আপনাদের দেখাবো শশী পাজা কি বলেছেন सीए আইনে পরিবর্তन প্রসঙ্গে। দেখুন, गृह मंत्रालय ने एक ऑर्डर दिखाया कल और कह रही कि अंतिम तारीख सीए का पीछे हटवा दिए हैं दिसंबर 2025 तक। ये सीए भी नहीं होगा और सीए एनआरसी के बाद पाने की कोशिश ये भाजपा की, इसको नाकामयाब करेगी तृणमूल कांग्रेस। इलेक्शन कमीशन भी एसआईआर द्वारा पीछे रास्ते से एनआरसी करवाने की जो कोशिश है इसको भी नाकामयाब करेगी। ऑल इंडिया तृणमूल कांग्रेस इसके विरुद्ध लड़ेगी। অর্থাৎ অমলেন্দু আবার শশী পাজার মুখেও সেই একই কথা, এনআরসি এটাকে এক্সিকিউট করার জন্য এসআইআর করা হচ্ছে। এসআইআর করার মুখ্য উদ্দেশ্য পিছনের রাস্তা দিয়ে এনআরসি করা। মানে একটাই, আপনারা জানেন এর আগের বারের বিধানসভা ভোটের সময়ও এনআরসির জুজু দেখিয়ে দেখিয়ে উনি সংখ্যালঘু ভোটকে ওনাদের একত্রিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে আসলে সেটা নয়। এসআইআর হচ্ছে, আপনারা জানেন এসআইআর এর আগে 2002-এও হয়েছিল ভারতবর্ষে। তো আজকে 23 বছর পরে, 23 বছর ধরে ভোটার লিস্টের নাম সংযোজন বিয়োজন এসব হতে হতে অনেক ত্রুটি হয়েছে। সেই ত্রুটিগুলোকে মুক্ত করার জন্য আবার এসআইআর হচ্ছে। এসআইআর তো অন্য রাজ্যে, পার্শ্ববর্তী রাজ্যেও হয়েছে। তার যদি কোনো কারোর আজকে আপনারা ভাবুন তো 65 লক্ষ, হ্যাঁ পার্শ্ববর্তী রাজ্যে নেই, হ্যাঁ ওই তো 65 লক্ষ নাম বাদ গেছে আর অ্যাপিল করেছে 34,000 মাত্র, 33,000 পার্থদা, আপনারা ডাটাটা নিয়ে নেবেন। তাহলে নাম যে 65 লক্ষ বাদ গেছে, যদি সম্পূর্ণটাই ত্রুটিযুক্ত হতো তাহলে অন্তত 5 লক্ষ বা 10 লক্ষ মানুষ তো আবেদন করতেন। তাহলে আবেদন করার যে সুযোগ পেয়েছেন সেই আবেদন ভাবুন। কিন্তু এই যে সায়ন্তন একটা কথা বলল, 65 লক্ষের জায়গায় 33,000, এখানে সায়ন্তন একটা মন্তব্য করলো যে বিহারে নির্বাচনের আগেই করতে হবে, ওটা আমার কানে লাগলো। এই যে সিএ অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, বা এই অ্যামেন্ডমেন্টও ঠিক নয়, এটা ক্ষমতা দেওয়াই আছে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবে এই সমস্ত দিন তারিখ। এক্ষেত্রে 24শে ডিসেম্বর অবধি যে এক্সটেন্ড করে দেওয়া হলো এই পর্যন্ত যারা এসছেন, মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ এবং আসাম এই দুটো জায়গা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটে সব থেকে বেশি, এবং এই দুটো রাজ্যেই ভোট আছে। সায়ন্তন, এটা কি কোইন্সিডেন্ট ঠিক এই সময় এই এক্সটেনশনটা? দেখুন, কোইন্সিডেন্স তো বটেই। আমরা ওদের এই রাজনৈতিক দলটি যেটি কোইন্সিডেন্স মানে আপনাকে আমি বুঝবো যে আপনি বলছেন না এটার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, এটা কোইন্সিডেন্স যে হ্যাঁ সামনে ভোট আছে আর এই সময় এটা করা হলো। আর এটা এরকম কি যে হ্যাঁ সামনে ভোট আছে এবং সেই সময় সংখ্যা গুরুদের বার্তা দিতে, আমি সেটাই বলছি। বিজেপি যাই করে সেটা বিজেপির যুক্তি হচ্ছে কোইন্সিডেন্স, কিন্তু আমরা বিরোধীরা কেন মহামান্য সুপ্রিম কোর্টও এখন হয়তো রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পাচ্ছে। কিন্তু আপনারা যখন বলছেন তখন বলছেন শুধু সংখ্যাগুরু নয়, আমাদের চোখে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সবই সমান। হ্যাঁ অবশ্যই, আমরা তো চাই যে অনুপ্রবেশকারী যদি কেউ হয় তাকে ধরা হোক। বিএসএফ দায়িত্বে আছে, বিএসএফ কিন্তু ভারতীয় যারা মুসলিম তাদের প্রতি কোন রকম অবিচার যেন না হয়। জাভেদ আখতার কি ভারতীয় মুসলিম না বিদেশের? এবার সেটাই তো এখানে আপনার এখানে সরকার চলে, আপনার দল এখানে সরকার চালায়, জাভেদ আখতার এখানে আসতে পারলেন না। জাভেদ আখতার এখানে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেন না। তা জাভেদ আখতার কি অনুপ্রবেশকারী না ভারতীয় মুসলিম? না, এখানে আপনি কেন এটা তো কোনো ধর্মীয় ব্যাপার নয়। তাহলে কি কারণে জাভেদ আখতার আসতে পারলেন না? সেটা কার আপত্তিতে? কিন্তু রাজ্য সরকার বাধ্য হলো উর্দু একাডেমির প্রোগ্রাম বাতিল করতে, কার আপত্তিতে? দেখুন, এটা আমি বলতে পারবো না, কারণ এটা আমি এখানে কিন্তু জাভেদ আখতার বা উর্দু একাডেমির কথা যেটা আপনি বলছেন সেটা আপনি যদি বিষয়টা না জানেন তাহলে আমি আপনাকে বিষয়টা বলতে পারি যে উর্দু একাডেমি একটি অনুষ্ঠান করবার কথা বলেছিল 4 দিন ব্যাপী। সেখানে উর্দু সংস্কৃতি নিয়ে আলোচনা হবে, শায়রি ফায়রি ইত্যাদি হবে। সেখানে আমন্ত্রিত ছিলেন জাভেদ আখতার, কিন্তু আলটিমেটলি জাভেদ আখতার আসছেন না। এটাই বিতর্ক যে জাভেদ আখতার আসতে পারলেন না কেন। সেটা দেখুন, এবার উনি আসতে পারলেন না কেন সেটা তো অনুপ্রবেশকারী মুসলিম না, আমরা এখানে হিন্দু মুসলিমের কথাই হচ্ছে না। এটা জাভেদ আখতার একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উনি আসতেই পারতেন। বলুন আমলেন। তো আমরা এখানে এর আগে আপনারা জানেন কিছুদিন আগে, বেশি দিন নয়, 10 থেকে 15 দিন আগে একটা হোটেলে আপনারা জানেন বেঙ্গল ফাইলসেল প্রমোশন, ওখানে কলকাতা পুলিশ অতি সক্রিয় হয়ে হঠাৎ করে গিয়ে বন্ধ করে দিয়েছিল। তো আজকে সংস্কৃতি বলুন
বা অ্যাক্টর অ্যাক্ট্রেস সে যেই সম্প্রদায়ের হোক, কিন্তু তারা যদি জাতীয়তাবাদী কোনো কথা বলেন বা তাদের মুখ থেকে যদি কোনো সময় জাতীয়তাবাদী কোনো কথা বেরিয়ে থাকে, তাহলে তাকে অপোজ করা হবে। আজকে জাভেদ আখতারের ক্ষেত্রে সেই ঘটনা ঘটছে। তাহলে কি অর্থহীন? একই তো ব্যাপার। আজকে উনি অনেক সময় লিবারেল যদি কথা বলেন বা উনি একই কথা, একই কথা উনারা বলেন যে উনারা সব সর্বধর্ম সমন্বয় নিয়ে চলেন, কিন্তু সেটা বেঙ্গল ফাইলস হোক বা জাভেদ আখতার হোক, যদি তার ভোট ব্যাংক যারা, মাননীয় মুখ্যমন্ত্রী যারা ভোট ব্যাংক, এবং তিনি সদর্পে বলেন যে হ্যাঁ আমাকে ওরা ভোট দেয়, ওদের জন্য আমি সবকিছু করব, ওদের যদি কোনো কিছু মনে হয় যে না খারাপ বা ওদের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে সেটাকে আটকানোর জন্য এই প্রশাসন, পশ্চিমবঙ্গের প্রশাসন তার সমস্ত শক্তি দিয়েছে সেনাবাহিনী। কিন্তু একটা জিনিস আপনাকে বলতে হবে অমলেন্দু, একটা জিনিস আপনাকে বলতে হবে যে উর্দু একাডেমির এই অনুষ্ঠান, এটার দায়িত্বে যিনি আছেন তিনি তৃণমূল কংগ্রেসের একজন সংখ্যালঘু মুখ, তিনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, এবং তারাই তো প্রোগ্রামটা সাজিয়েছিলেন। আপনি সরাসরি আঙুল তুলে দিলে তো হবে না, কিন্তু পরবর্তীতে এটা নিয়ে নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে, সেই জন্য আলটিমেটলি জাভেদ আখতার আসছেন না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা সরকারের পক্ষ থেকে ব্যাপারটা দেখানো হচ্ছে যে উনিই আসতে চাননি, কিন্তু বিতর্ক তাতে পুরো ধামাচাপা পড়ছে না। আমার প্রশ্ন এটাই যে জাভেদ আখতার আসলেন না বা আসতে পারলেন না, এতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তির উপর কি প্রভাব পড়বে? ভাবমূর্তি এটাই প্রভাব। আজকে পশ্চিমবঙ্গে কোনো শিল্পপতি বলুন, কোনো ভালো শিল্পী বলুন, কোনো সাংস্কৃতিক মনস্ক মানুষ বলুন, প্রত্যেকে আসতে ভয় পাচ্ছেন কেন? এটাই তো কোশ্চেন আমাদের। প্রত্যেকে পশ্চিমবঙ্গে আসতে কেন ভয় পাচ্ছেন? আর মাননীয় মুখ্যমন্ত্রী বা বড় বড় করে বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড করতে যাচ্ছেন বা মানে চারদিকে প্রচার করছেন, কিন্তু আজকে ভারতবর্ষের যারা সাংস্কৃতিক জগতের মানুষ, ভারতবর্ষের বড় বড় শিল্পপতিরা, ইভিন অনেক বাঙালি শিল্পপতি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারাও বাইরে গিয়ে লগ্নি করছেন, পশ্চিমবঙ্গে করছেন না। আজকে এই যে পশ্চিমবঙ্গে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে, সমস্ত ক্ষেত্রে সবাইকে ভয় দেখিয়ে রাখা, এই ভয় দেখাতে দেখাতে, আরে সব জায়গায় ভয় দেখানো হচ্ছে, ভয় দেখাতে দেখাতে মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন, লাস্টে সেনাবাহিনীকেও ভয় দেখাতে চলে যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেদের এখন একটাই রাস্তা, সেটা হচ্ছে একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি করা। এই ভয় ভীতির বাতাবরণে তিনি ছাব্বিশের ইলেকশন পার হতে চাইছেন, আপনি বারবার ঢুকে পড়ছেন অমলেন্দুর বক্তব্যের মধ্যে, কিন্তু আমি দেখেছি অমলেন্দু খুব কমই আপনার বক্তব্যের মধ্যে ঢুকেছেন। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে জাভেদ আখতারের কলকাতায় না আসাটা কলকাতার বা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি উজ্জ্বল করলো, নাকি তার উপরে একটা নেতিবাচক? দেখুন, কলকাতায় সাংস্কৃতিক এই যে বেঙ্গল ফাইলস বিতর্ক, এটাও তো একই ধরনের বিতর্ক, এটা নিয়েও সারা ভারতবর্ষের মানুষের কাছে, দেখুন জাভেদ আখতার অন্যান্য রাজ্যের মানুষের কাছে কি এটা উনি আসেননি, তার ব্যক্তিগত বিষয় হতে পারে। আপনি কি করে সিওর হচ্ছেন যে এটার মধ্যে রাজনীতি আছে? আমি একেবারে অকারণে হচ্ছি না, কিন্তু যাই হোক, এগুলো সবই তো ভার্বালি হয়েছে, এগুলো নিয়ে কোনো লিখিত পরিত কিছু হয়নি, কিন্তু কোন কোন জায়গা থেকে অসন্তোষ নিশ্চয়ই এসেছিল। দেখুন, রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে খুব বেশি মুখ খোলে। বিজেপি যে কোনো ব্যাপারেই রাজনীতি করে। এবার বেঙ্গল ফাইলসের কথা যদি বলেন, বেঙ্গল ফাইলসের একজন অভিনেতা যিনি একটি চরিত্রে অভিনয় করেছেন, তিনি পাবলিকলি বলছেন যে তাকে যখন সিনেমাটায় অভিনয় করা হয়েছিল তখন নাম ছিল দিল্লি ফাইলস, সেটা হয়ে গেল বেঙ্গল ফাইলস। তো তার মানে কি, সিনেমাটার মধ্যে কোনো, এটা খুব একটা মানে আমি বলবো এটা খুব লেম এক্সকিউজ, কারণ যে গল্পটা বলা হচ্ছে সেখানে যে ক্যারেক্টাররা যাদেরকে পোর্ট্রে করা হচ্ছে, ইতিহাসের দিকে তাকালে তারা কলকাতার না দিল্লি, সেটা তো এমনি স্পষ্ট না। এবার পরিষ্কার ভাবে ওনারা তো ইতিহাসকে বিকৃত করাই ওনাদের স্বভাব। আপনি আজকে দেখুন না, আজকে ইউটিউবে এখন বলছে যে বিভিন্ন যুদ্ধের কে জিতেছে, এখন বলছে কোথাও মুঘলদের সাথে রাজপুতদের যুদ্ধে রাজপুতরা জিতেছে, কিন্তু ওরা এটা বলছে না যে সেই মুঘল যে সম্রাট তার সেনাপতি একজন রাজপুত। এই তথ্যটা কিন্তু আবার যিনি রাজপুত রাজা তারও সেনাপতি একজন মুসলিম। এই লড়াইগুলোকে সাম্প্রদায়িক অন্য বড় বিতর্কে চলে যাচ্ছেন। অবিকৃত ইতিহাস বলে কিছু হয় না,
ইতিহাস মানেই সেটা বিকৃত। আকবরের সভাসদ যখন আকবরনামা লিখছেন আর সেটাকে যদি আজকে আমরা ইতিহাস মনে করি, তিনি কখনোই আকবরের কোনো খারাপ দিক লিখবেন না। যে কোনো ইতিহাসই ইনফ্লুয়েন্সড ইতিহাস, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এ নিয়ে বিতর্ক করে লাভ নেই। আমার প্রশ্ন হচ্ছে যে আজকের দুনিয়ায় যেটা আমার চোখের সামনে দেখছি, যেটা হয়ে গেছে, সেটা আমরা ওই যা রেসিডিউ আছে পড়ে সেটুকুই দেখে জানতে হবে, আজকে চোখের সামনে যে ঘটনা ঘটছে সেখানে কোথাও মনে হচ্ছে যে এই সরকারের আমলে যে কেউ নিজের যে কোনো দৃষ্টিভঙ্গির কথা প্রকাশ্যে বলতে পারবেন কি পারবেন না? না, প্রকাশ্যে এখানে সরকার কোথায় বাধা হচ্ছে? একটা ধরুন সিনেমা আমি কোথাও নিলাম, সেটার কোনো কারণে সেটা হয়তো হলো না, তার জন্য আমরা সরকারকে কেন দায়ী করছি? কেন দায়ী করছে না বলেন? সরকার যে ভয় ভীতির পরিবেশ তৈরি করছে এটা তো সব জায়গায় প্রমাণ। আরে কি বলছেন? কিছুদিন আগে আপনার প্রমাণে কত প্রমাণ নেবেন? আমি এই জাস্ট দুদিন আগে প্রমাণ দিচ্ছি। আপনাদের এই যে 29 আগস্টে না 28 আগস্টে আপনাদের যে 28 আগস্টে আপনাদের যে ছাত্র সমাবেশ ছিল, আর সেদিন ছাত্র সমাবেশে আপনাদের কলকাতা ইউনিভার্সিটির যেখানে 34,000 পরীক্ষার্থীর পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন, সেই চাপ না মানার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশাই আপনারা তো চাপ দিয়েছিলেন, নিজে বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্ট। আরে উনি তো এখন তো অথরিটি, আইনজীবী, উনি অথরিটি তো আইনজীবী, আপনি জানেন সেটা। উনি তো অথরিটি ছিলেন, অথরিটি ছিলেন তো, উনি অথরিটি তো থাকা যায় না। আচ্ছা, আপনারা কাউকে ভয় দেখাবেন, এবারে সেই ভয়টা যখন সামনে চলে আসবে তখন আপনারা দায় নেবেন না। আপনি যেভাবে প্রশ্নটা করছেন আমি হলে সেভাবে করতাম না। আমার বক্তব্য হচ্ছে উনি কিভাবে আছেন সেটা বড় কথা নয়, উনি যেটা বলেছেন সেটা কি অন্যায়? উনি বলেছেন আগে পরীক্ষা, তারপর অন্য কিছু। বিজেপি টিকিটের জন্য এসব বলছেন, ওটাই তো বলছি। তার মানে যারা সিস্টেমের সাথে না চলবে, যারা প্রশাসনের সাথে না চলবে, তাহলে অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি থাকাকালীন যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটাকে আপনারা মানছেন কেন? আজকে মুখ্যমন্ত্রী 1800টা চাকরি চুরি করেছেন, সেটা কেন বলছেন? 1800 চাকরি চুরি করেছেন কেন বলছেন? যে আমি হ্যাঁ চুরি করেছি, তাহলে অভিজিৎ গাঙ্গুলি ভুল ছিলেন? তাহলে অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন মানে আপনি বলুন। অভিজিৎ গাঙ্গুলির অর্ডারকে যদি আপনারা মেনে নিতেন তাহলে আজকে 26,000 মানুষকে উনি কি বলেছেন? উনি কি বলেছেন? যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে। আজকে আপনারা মেনেছেন তো? আজকে আপনারা মেনেছেন তো? আজকে আপনারা মেনেছেন তো? হ্যাঁ কিনা বলুন। অভিজিৎ গাঙ্গুলি একজন অর্ডার দিয়েছিলেন, আপনারা উনি যে অর্ডারটা দিয়েছিলেন বাস্ট হয়ে গেল কেন? কি করে হলো? কোন যুক্তিতে হলো? ওটাই প্রমাণিত। মুখ্যমন্ত্রী চুরি করেছেন, ওটাই প্রমাণিত। কি বলছেন? তৃণমূল চাকরি চুরি করেছে, ওটাই প্রমাণিত। ওটাই প্রমাণিত। মূল বিতর্ক থেকে আমরা অনেক দূরে সরে গেলাম। এক মিনিট, আমরা শুরু করেছিলাম সিএ অ্যামেন্ডমেন্ট নিয়ে, সেখান থেকে এসআইআর প্রসঙ্গ এসছে, কিন্তু মূল ফোকাস কি? ভোটার তালিকায় যে নামগুলো আছে সেই নামগুলোর কটা থাকবে কটা থাকবে না, এটাই মূল বিতর্কের বিষয়। আজকে তো আমি দেখলাম অমলেন্দু, আপনাদের একজন মালদা জেলার নেত্রী, তিনি চোখ পাকিয়ে বলছেন হয় এসআইআর হবে, না হলে কিন্তু আমরা নির্বাচন করতে দেব না। আপনারা কেন্দ্রীয় সরকারে রয়েছেন যে দল, সেই দলের একজন নেত্রী তিনি বলছেন আমরা নির্বাচন করতে দেব না। এরকম কোন রাজনৈতিক দলের কথা তো আমি শুনিনি যারা নির্বাচনে বাধা দেয়। ওরা নির্বাচনে হেরে যাবে তাই বলছে। কোন মানে রাজনৈতিক দলের কোন বিরোধী দলনেতার মুখেও শুনেছি এসআইআর হবে না হলে নির্বাচন পেছবে, নির্বাচন পেছবে ইজ সামথিং, কিন্তু উনি বলছেন আমরা নির্বাচন করতে দেব না। আপনারা ঠিক করবেন কখন নির্বাচন হবে আর কখন হবে না? নিঃসন্দেহে নয়, সেটা ইলেকশন কমিশন ঠিক করবে। এবারে সেটা রাজনৈতিক কর্মী রাজনৈতিক ভাবে কি বলেছেন সেটার উত্তর তো আমরা দেব না। রাজনৈতিক কর্মী অনেক দেবেন না কেন? না, ওটা উনি তার নিজের বক্তব্যের, তিনি কি বক্তব্য দিয়েছেন? আপনারা নির্বাচনে হেরে যাবেন বলে দিন না, যে আপনারা তো 20টা সিটও পাবেন না। তৃণমূল চুরি করেছে এটা হ্যাঁ কিনা বলুন। আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা হারিয়ে গেল। আমি যে জায়গাটা ধরতে চাইছি সেটা হচ্ছে এসআইআর এর এই যে সমালোচনা রাজ্যের শাসক দল করছে বা কংগ্রেস করছে, অন্য অবিজেপি তেজস্বীর দল করছে, মুলায়মের দল করছে, তাদের মূল বক্তব্য হচ্ছে রাজ্য এই কেন্দ্রীয় সরকারি যে দল তারা কৌশলে নির্বাচন কমিশনের মাধ্যমে এমন কিছু ভোট কমিয়ে দিতে চাইছে যেটা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট। আপনারা তো ঘোষণাই করে দিয়েছেন আমাদের সংখ্যালঘু ভোট চাই না, এরপর যদি বেছে বেছে সংখ্যালঘুদের তালিকা থেকে বার করা হয় তাহলে তো এই বিজেপি বিরোধী দলগুলো মুখ তুলবেই। আজকে আপনারা বলছেন যে 24শে ডিসেম্বর অবধি যারা বাইরে থেকে এসছে, আপনারা মানে আমি বলতে চাইছি কেন্দ্রীয় সরকার বাইরে থেকে এসছে, অমুসলিম যারা ধর্মীয় কারণে এসছে আমরা তাদের থাকতে দেবো, কালকে বলবেন আমরা তাদের নাম ভোটার তালিকায় তুলবো।
অর্থাৎ আপনাদের ভোট যাতে বাড়ে। তা আপনাদের বিরুদ্ধে কি খারাপ বলছে বা কি ভুল বলছে বিরোধী দলগুলো? না না, বিরোধী এসআইআর এর বক্তব্য, এসআইআর আমি প্রশ্ন করেছি, ওনাকে উত্তর দিন। এসআইআর এর বক্তব্য তো পুরো একেবারে নির্দিষ্ট আছে এসআইআর কি জন্য করা হচ্ছে। না না, আমার প্রশ্ন তো এসআইআর কি জন্য করা হচ্ছে না, এই নিয়ে কথা বলেছি প্রচুর। আমি বলছি আজকে যাদের বৈধতা দেওয়া হচ্ছে যে ভারতে থাকুক, কালকে তাদের এনআরসির মাধ্যমে ভারতীয় সিটিজেন করে দেওয়া হবে। এবং কেন করে দেওয়া হবে? তারা বিজেপিকে ভোট দেবে বলে করে দেওয়া হবে। ভারতীয় সিটিজেনশিপ নেওয়ার জন্য তাদের তো নির্দিষ্ট পদ্ধতি আছে। এবার সেই পদ্ধতিতে কেউ যদি আবেদন করেন এবং সরকার যদি মনে করে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, তাহলে নিঃসন্দেহে সে তার পদ্ধতিগতভাবে নাগরিকত্ব পাবেন, এবং সেটা এখনো আছে। এখনো সেই নাগরিকত্ব দেওয়ার বা নাগরিকত্ব আবেদন করার পদ্ধতি চালু আছে। এখন কি সেটা নেই? আছে। তো ওটা পরের কথা। তৃণমূল বা অন্যান্য শাসক দলেরা যেটা বিরোধ করছিল এসআইআর, পার্থদা, যেটা আপনারা মানে জানেন যে বিহারের পার্শ্ববর্তী রাজ্যে যেটা 65 লক্ষ নাম বাদ গেছিল বলে প্রচুর কথা হয়েছিল, কিন্তু যখন সেটাকে আবার বলা হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে যে যারা যারা মনে করছেন যে তার নাম বাদ গেছে, অপোজ করছেন, তারা তাদের ডকুমেন্ট নিয়ে আবার অ্যাপিল করুন নতুন করে, সেই আবেদনটা নতুন করে আবার কজনের পড়েছে। এখান থেকেই তো প্রমাণ যে না, এই যে এসআইআরটা হওয়া পশ্চিমবঙ্গে কতটা জরুরি। বিহারে যদি 65 লক্ষ নাম বাদ যেতে পারে, তাহলে যেটা পার্শ্ববর্তী রাজ্য হিসাবে বাংলাদেশের, আমাদের ভারতবর্ষের সাথে সবথেকে বেশি যদি বর্ডার এরিয়া শেয়ার করে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, তাহলে এখানে সবথেকে বেশি মানুষ অনুপ্রবেশকারী আছে, এবং সেই অনুপ্রবেশকারী যে মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক, এবং বারে বারে ওটা শাসকের ভোট ব্যাংক হয়ে এসছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী আগে যখন বিরোধী নেত্রী ছিলেন তখন পার্লামেন্টে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন। একাধিক দিন আলোচনা হয়েছে। আমি এই জাভেদ আখতার প্রসঙ্গে একটু ফিরবো, কিন্তু তার আগে এই পয়েন্টে আমি সায়ন্তন, এই যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে সম্ভবত আপনি ছিলেন না, আমি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সমর্থনে আসা মানুষদের জিজ্ঞাসা করেছি যে এসআইআর এর বিরোধিতা না করে এসআইআর এর পর যাদের বৈধ নাগরিকত্ব অথচ তাদের ভোটার নাম তালিকা থেকে নাম বাদ গেল, তাদের হয়ে গলা ফাটানো বা তাদের যাতে নাম আবার ওঠে তার জন্য চেষ্টা করা, এটা অনেক বেশি সঙ্গত হতো না? দেখুন, আমরা প্রথমে একটা কথা বলি, কিছুদিন আগে একটা খবর আপনারাই দেখিয়েছেন যে মতুয়া বাড়িতে ঠাকুরনগরে বিজেপি সাংসদ আর বিজেপি বিধায়কের মধ্যে নাগরিকত্ব নিয়ে কনফ্লিক্ট। তো এই যে মতুয়াদের নিয়ে ওরা রাজনীতি করছে, মতুয়াদের একটা বিরাট অংশ আজকে কিন্তু বুঝতে পারছে যে তাদের ভাঁওতা দেওয়া হয়েছে সিএ এর নামে, এবং এই বিজেপি এই যে এসআইআর একের পর এক আনছে, এটাকে বিগ ডেটার ভাষায় আধুনিক রাজনীতিতে ওদেরই একজন ভোট কুশলী ছিলেন শিবম প্রতাপ সিং, তিনি একটি বই লিখেছিলেন হাউ টু উইন অ্যান ইন্ডিয়ান ইলেকশন। সেখানে উনি বলছেন এই পদ্ধতিটাকে বলা হয় প্রুনিং অফ ট্রিজ, বিগ ডেটার ভাষায় আধুনিক রাজনীতিতে। এই প্রুনিং অফ ট্রিজ কি, যে আমার নিজের ইচ্ছে মতো করে আমি আমার ভোটার লিস্টকে সেভ করব যাতে আমি ম্যাক্সিমাম মানুষের সমর্থন পেতে পারি। এই জিনিসগুলো থিওরিটিক্যালি আর কিছুই নয়। আপনারা দেখুন না, ভুয়ো ভোটার ইস্যুতে বিভিন্ন, আপনি যেটা বলছেন সেটা রাজনৈতিক অভিযোগ হিসেবে আমি নিচ্ছি, কিন্তু এর পেছনে লজিক খুব কম। যে এসআইআর এর কথা হচ্ছে, এসআইআর কোনো নতুন বিষয় নয়, 2002-তেও হয়েছে, আবার হচ্ছে। ভোটার তালিকা সংশোধন ইনফ্যাক্ট ছোট আকারে, এত বড় আকারে এটাকে তো বলা হচ্ছে স্পেশাল। এছাড়াও সাধারণভাবে ভোটার তালিকা সংশোধন প্রত্যেকটা নির্বাচনের আগে হয়, এবং একটা ভোটার রোল নির্বাচনের আগে ফাইনাল ভোটার রোল প্রকাশিত হয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে আমি শুধু প্রশ্ন করছি না, এই এসআইআর নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রশ্ন করছে। তাহলে সুপ্রিম কোর্ট তো আপনারাই গেছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টে গেছি তো। সুপ্রিম কোর্ট তো বৈধ বলে মামলায় মেরিট থাকলে তবে না সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কাজ করবেন। এবার আমার কথা হচ্ছে যে এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, সেখানে অ্যাপিল করে আবার নিজের নাম ভোটার তালিকায় তোলার নির্দিষ্ট প্রসেস আছে। আপনারা কি আশঙ্কিত হচ্ছেন যাদের নাম বাদ যাবে তাদেরকে আর বৈধ প্রমাণ করতে পারবেন না? হ্যাঁ, বৈধ প্রমাণ করতে পারবো না পারার কি আছে? তাহলে এখন বিতর্ক করার কিছু নেই। না, এখানে আপনি দেখুন, ওরা বলছে যে বাদ যাবে, কিন্তু এই প্রসেসের মধ্যেই একটা গন্ডগোল আছে। ওরা যে কাজটা করেছে সুপ্রিম কোর্টে, আজকে দেখুন জীবিত লোকেরা এসে দাঁড়িয়ে আছে, একটি কুকুরের নাম
পাওয়া যাচ্ছে। আরে এত 140 কোটি মানুষ, সেখানে হ্যাঁ। 100 কোটির কাছাকাছি ভোটার, সেখানে একটা পার্টিকুলার ইনস্ট্যান্স আপনি বলতে পারবেন না গোটা সিস্টেম ভুল। সুপ্রিম কোর্টে তো অনেককে নিয়ে আসা হয়েছে, যারা যারা ধরুন আমাদের দেশে কটা মানুষ আইনের সহায়তা নিতে পারে, গরিব মানুষ যারা পরিযায়ী শ্রমিক, তাদের শিক্ষাগত যোগ্যতাও কম, তাদের যদি বাদ চলে যায় তারা জানেই না তারা কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি জানেন না, তার জন্য পার্থদা বিএলএ প্রতিটা রাজনৈতিক দলকে ইলেকশন কমিশন দিতে বলেছে নির্দিষ্ট সময়ের মধ্যে। আরে বিএলএ তো তারাই, প্রতিটা রাজনৈতিক দলকে কেন বলা হয়েছে? আপনাদের যদি রাজনৈতিক ভাবে মনে করেন যে কারোর নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তিনি গিয়ে সেটাকে রেকটিফাই করাবেন। আপনারা সব জায়গায় দিয়ে দিচ্ছে, অথচ এখানে টিভি মিডিয়াতে বা মঞ্চ থেকে বিরোধ করছে। কি বলেন, এর নির্দিষ্ট পদ্ধতি আছে পার্থদা, এসআইআর নির্দিষ্ট পদ্ধতিতে হচ্ছে এবং প্রতিটি বুথে যেখানে ভেরিফিকেশন হবে সেই বুথে বিএলওর সাথে প্রতিটি রাজনৈতিক দলের বিএলএ থাকবে বা বুথ লেভেল এজেন্ট থাকবে, এবং তৃণমূল অনেক জায়গায় বিএলএদের নামও পাঠিয়ে দিচ্ছে ইলেকশন কমিশনে। তাহলে তারা পদ্ধতিগতভাবে বা যেভাবে নাম তৃণমূল পাঠিয়েছে, হ্যাঁ, এদিকে তৃণমূল তাহলে এটাই তো এই যে দ্বিচারিতা, মানুষকে ভুল বোঝানো। যেমন ভাবে এই যে এসএসসির ক্ষেত্রেও, স্কুলের শিক্ষকদের চাকরির ক্ষেত্রেও মানুষকে প্রথম দিন থেকে ভুল বুঝিয়ে এসছে যে কোনো যোগ্য অযোগ্যদের আমরা আলাদা করতে পারবো না, এখানে কোনো কিছু নেই, সবাই যোগ্য সবাই যোগ্য। আর সেখানে এতদিন পরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে অযোগ্যদের তালিকা দিচ্ছে। তাহলে এই কাজটা আগে করতে পারতো না, পারতো একইভাবে এসআইআরও মানুষকে বিভ্রান্ত করছে। আপনি বলছেন তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে, এই যে বোঝানো, এটা অভিযোগের দিক থেকে আপনি আপনার দিক থেকে বলছেন ভুল, কিন্তু বিজেপিও অনেক কিছু বোঝায় যেটাকে তৃণমূল কংগ্রেস বলে ভুল, কিন্তু বোঝায় সব রাজনৈতিক দলই, আপনার দলও বোঝায়, সায়ন্তন আপনার দলও বোঝায়। এই যে একটু আগে আপনি প্রমাণ করার চেষ্টা করছিলেন এখানে বাক স্বাধীনতা নেই, এখানে বেঙ্গল ফাইলসের প্রকাশ আটকে দেওয়া হয়। আমি প্রসঙ্গ তুলেছিলাম যে এটা সমালোচনা যোগ্য যে জাভেদ আখতারের মতো মানুষ পশ্চিমবঙ্গে কোনো অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও শেষ পর্যন্ত আসছেন না, এ নিয়ে বিতর্ক হওয়া উচিত। কিন্তু আপনি সরাসরি বলছেন এখানে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ যেটা চাইবে না সেটা হবে না, ওটাই। এটা কি ভুল বোঝানো নয়? না, ভুল বোঝানো না, এটাই বাস্তব। প্রতিটা ক্ষেত্রে প্রশাসনকে কাজে লাগানো হয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে কাজে লাগান একটা বিশেষ সম্প্রদায়ের। আজকে আপনারা বলুন না, রামনবমীর কোনো মিছিলে যদি কোনো কারণে কোনো একটা অস্ত্র কেউ হয়তো নিয়ে গেছেন, তাহলে সেখানে তার নামে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়। সেম জিনিস যদি মহরমের মিছিল হয়, তাহলে সেটা পুলিশ তখন চোখ বন্ধ করে থাকে। তৃণমূল কংগ্রেস বদলেছে। এক সময় অম্বরীশ মহাপাত্র, তিনি ওই দেখো মুকুল সোনার কেল্লা, এটা ফেসবুকে শেয়ার করার জন্য তাকে জেলে যেতে হয়েছিল। কিন্তু আজকে আরেক অনির্বাণ, তিনি অভিনেতা, গান গাইছেন, সেখানে রীতিমতো কুণাল ঘোষকে কটাক্ষ করছেন। আপনার দলে দিলীপ ঘোষকেও করছেন, কিন্তু কুণাল ঘোষকে কটাক্ষ করছেন, তাকে এখনো জেলে যেতে হয়নি। কিন্তু বরং কুণাল ঘোষ সমাজ মাধ্যমে আমি দেখলাম তিনি ভালো হয়েছে গানটা বলে প্রশংসা করেছেন। না না, তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে তো ওই সমালোচনা বা ওনার কি যে স্ট্যান্ড সেটা তো সাধারণ মানুষও জানে না, সাধারণ মানুষও বিভ্রান্ত। যিনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় চোর মুখ্যমন্ত্রী, তিনি এখন তার মুখপাত্র। আমি সেই কথাটা আমি তৃণমূল কংগ্রেসের পরিবর্তন হয়েছে। কুণাল ঘোষকে কি বলেন সেটাকে কেউ ভাবে না। এই একই অপরাধে যাদবপুরের এক অধ্যাপককে, এই ধরনের কটাক্ষ করার অপরাধে যাদবপুরের এক অধ্যাপককে জেল খাটতে হয়েছিল। আজকে কিন্তু সেটা করা যাচ্ছে। কই তৃণমূল কংগ্রেসের কোন শীর্ষ নেতা তো এটাকে সমালোচনা করেননি, এর জন্য এফআইআর হয়নি বা ওই অভিনেতাকে জেলে যেতে হয়নি। আমি তো সেটা তো পার্থদা, আপনি দেখুন তৃণমূল যে বায়াস হয়ে কাজ করে তার প্রমাণ অনেক জায়গায় আছে, আমরা যেটা বারবার বলে আসছি। আজকে আপনি এই সেনাবাহিনীর ক্ষেত্রে বলুন, গতকালের ইনসিডেন্টে সেনাবাহিনীর যে ড্রাইভার লরিটা চালাচ্ছিলেন সেনার, তার নামে এফআইআর হয়েছিল 2 ঘন্টার মধ্যে। আর তারই বিশেষ সম্প্রদায়ের বোম মারা ভাই, হ্যাঁ, শওকত মোল্লা, আপনারা জানেন গতকালই পুলিশ মানে আনফিট গাড়ি নিয়ে পুলিশ কি করেছে, মুখ্যমন্ত্রী যাকে বলেছিলেন যে প্রশাসনিক সভা থেকে তুই তো বোম বাঁধিস, তাকেই পরে তিনি ওয়াই ক্যাটাগরি জেড ক্যাটাগরি সব দিয়েছেন, তাকে এখন তার দলের সম্পদ বানিয়েছেন। তার যাতায়াতের পথে বাধা হয়ে যাচ্ছে বলে একটা বাইককে একটা ছেলেকে উড়িয়ে দিল, আর সেই গাড়ি পুলিশের যে গাড়ি উড়িয়ে দিল সেই গাড়ির চালকের বিরুদ্ধে 24 ঘন্টা লেগে গেছিল আপনার এফআইআর করতে। বলুন, তাহলে কেন এই নামটা যদি
শওকত মোল্লা না হয় অন্য কেউ হতো, এই নামটা যদি এই টাইটেলটা অন্য হতো এই দেখছেন, তাহলে আবার দেখতেন সাম্প্রদায়িক অবশ্যই রাজনীতি। এটাই এটাই আবার এটাই সাম্প্রদায়িক এটাই সাম্প্রদায়িক রাজনীতি, এটাই না exactly, বলুন। সাম্প্রদায়িক না, এটাই তো প্রমাণ। সাম্প্রদায়িক। 4 ঘন্টাটা 24 ঘন্টা হয় তাদের ক্ষেত্রে, মূল প্রশ্নটা তাদের ক্ষেত্রে 4 ঘন্টাটা 24 ঘন্টা হয় কেন? পুলিশের গাড়ি, এই সেই জন্য কোশ্চেনটা কোথাও একটা কমাগেলনার চোখে দেখা হয়েছিল, যেখানে তাহলে- মিলিটারি গাড়ি 2 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে ফায়ার করা এবার হয়েছে। হয়ে গেল। না না, এটা তো মিলিটারি গাড়িটা, ওখানে আমাদের একজন কর্তব্যরত অফিসার মজুদ ছিলেন এবং উনি ওটাকে সঙ্গে সঙ্গে দেখেছেন। আমাদের ও আর পুলিশের গাড়িতে পুলিশের কর্তব্যরত অফিসাররা ছিল না? উনি পুলিশের গাড়িতে পুলিশের কর্তব্যরত অফিসাররা কি চোখে রুমাল বেঁধে বসেছিল? পুলিশের গাড়িতে পুলিশের কর্তব্যরত অফিসাররা, আরে মানুষ বুঝতে পারছে দাদা, আপনারা কি ভুলভাল কথা বলছেন? মানুষ বুঝতে এই পারছে, যে আপনারা ভাঙরের কত মিথ্যা বলবেন? ভাঙরের অ্যাক্সিডেন্টটা নিয়ে বলছেন পুলিশ উনি। তো অ্যাকশন নিয়েছে। হ্যাঁ, ক ঘন্টা পরে? তো কেন? এ ঘন্টা কেবলমাত্র হিসাব করছেন নামটা কেন আপনি? শওকত মোল্লা, তার জন্য আপনি 24 ঘন্টা আপনাকে অপেক্ষা করতে হবে। তার জন্য 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তার জন্য 24 ঘন্টা। এই জন্যই আমরা বলছি যে মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন একটি বিশেষ সম্প্রদায়কে প্রোটেক্ট করার জন্য সমস্ত সময় এগিয়ে থাকেন। এই জন্যই বলছি। বেশ বেশ, আমাদের হাতে আজকে আমাদের হাতে সময় শেষ। আমরা একাধিক আমাদের বিষয় লজ্জা আজকে হওয়া ধরার উচিত। বা ছোঁয়ার চেষ্টা করেছি। বিতর্কের মধ্যে আমরা কখনো কখনো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে গেছি, আবার ফিরে এসেছি, কিন্তু আলটিমেটলি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো বোধহয় আজ প্রায় সবই আমরা ছুঁয়ে গেছি। অনেক ধন্যবাদ সায়ন্তন এবং অমলেন্দু, আপনাদের দুজনকে আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।